আগে বলুন। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনার আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো দেখছি। জি, মোটামুটি ভালোই আছে। জি। এমনিতে ধরেন ১ বছর হয়ে গেছে আপনারা আপনারা নেই এবং ১ বছর হয়েছে আপনারা নেই, ক্ষমতা হারিয়েছেন। এই ১ বছর কেমন কেটেছে? বা কেমন কাটছে? আ জনাব ওবায়দুল কাদের, আপনি কি আমার প্রশ্ন শুনতে পেরেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি। আমি বলছিলাম গত ১ টি বছর, ক্ষমতা হারিয়ে গত ১ টি বছর আপনাদের কেমন কেটেছে? আমরা আমাদের দেশে আমরা মানে শুধুমাত্র আমাদের পার্টি নয়, সারা বাংলাদেশের মানুষ আজ নিরাপত্তাহীন মানবেতর জীবন যাপন করছে, এক অমানুষের অন্ধকার অতিক্রম করছে। আমরা রাজনৈতিক দল হিসেবে এবং এদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী পার্টি হিসেবে আমরা ৫ই আগস্টকে যেভাবে দেখি সেটা হচ্ছে সেদিন শুধু আমরা পতিত হয়েছি বা পরাজিত হয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরাজয় হয়েছে, আমরা এভাবে বিষয়টি দেখছি না। বাস্তবটা হচ্ছে ৭১-এ যাদের পরাজিত করে আমরা বিজয়ী হয়েছি, তাদের বিদেশি প্রভু এবং আমি বলবো পরাজিত পাকিস্তানের এদেশীয় দোসররা সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী, এরা ৫০ বছরেরও বেশি সময় ধরে এই দেশে পরাজয়ের প্রতিশোধ নিতে তারা ষড়যন্ত্রমূলক তৎপরতা অব্যাহত রাখে। ষড়যন্ত্রের একটা বীজ বৃক্ষ বিজয়ের উষালগ্ন থেকে সক্রিয় থাকে। এটা কোনো কারণে ওবায়দুল কাদেরের সংযোগটি হয়তো একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। নিশ্চয়ই আমরা তাকে আবার যুক্ত করতে পারবো। ইন্টারনেটের সমস্যা আমি দেখেছিলাম তার এখানে সংযুক্ত করার আগে। নিশ্চয়ই তাকে আমি আবার খুব দ্রুত যুক্ত করতে পারবো। জি, আমার মনে হয় তিনি আবার যুক্ত হয়েছেন। জি। সারপ্রাইজের বিষয়টি যেমন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসম সাহসী নেতৃত্ব
মানবতা বিরোধী ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করতে পেরেছিলেন অসম সাহসে, এবং বাংলাদেশ জঙ্গিবাদ দমনের রোল মডেল হিসাবে বিশ্বে পরিচিত হয়ে উঠছিল। যেমন হোলি আর্টিজান, যেমন আশকানা, যেমন সিলেট, যেমন ময়মনসিংহ, ঢাকা, আজিমপুর, বেশ কিছু জঙ্গি ঘাঁটি তৎকালীন আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগুলোকে আক্রমণ করে এদের বিনাশ করতে অনেক সাফল্যের ন্যারেটিভ সৃষ্টি হয়েছিল। কিন্তু এদের যে আন্ডারগ্রাউন্ড তৎপরতা, পাকিস্তানের আইএসআই, ঢাকার পাকিস্তানি দূতাবাস, এবং একটা পর্যায়ে ৭১-এ যারা আমাদের সমুদ্রে সপ্তম নৌবহর পাঠিয়েছিল পাক হানাদার বাহিনীর সমর্থনে, তাদের ডিপ স্টেট একটা এজেন্ডা ছিল। সে এজেন্ডা রেজিম চেঞ্জের এজেন্ডা, এবং তারাও এই ষড়যন্ত্রের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সবকিছু মিলিয়ে ছাত্র সমাজ, আমি বলবো না তারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, আমি বলবো তারা মিসলেড হয়েছে। তাদেরকে ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে প্রলুব্ধ করা হয়েছিল, এবং তাদের দিয়ে সো কল্ড একটা আন্দোলনের সূচনা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে। ৫ই আগস্ট যে আমাদের সরকারের যে আমরা বাহ্যত দৃশ্যত পরাজিত হয়েছিলাম, সে পরাজয়টা ছিল ৭১-এ যারা পরাজিত হয়েছিল তাদের পরাজয়ের প্রতিশোধ। এটা ছিল একটা জঙ্গিবাদী উত্থান। এই জঙ্গিবাদী উত্থানের কারণে সেদিন তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধু কন্যা। আপনার কথা শুনতে পাই না। সংযোগটি আবারও যে আপনার অডিওটা চলে গেছে। জনাব ওবায়দুল কাদের, আপনার অডিওটা শুনতে পাই না। তার সঙ্গে আবারও আমি সংযুক্ত করার চেষ্টা করব। তার অনেকে প্রশ্ন রেখেছেন। আমি ২-১ টি প্রশ্ন শোনাতে চাই, যেগুলি আমি তার জন্য রাখবো। এখানে সালাউদ্দিন আহমেদ একটি প্রশ্ন করেছেন।
তিনি বলেছেন যে জনাব ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের স্বার্থে ভবিষ্যতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার জন্য আপনি নিজ দায়িত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করবেন কিনা এই প্রশ্নটি রেখেছেন একজন। সালাউদ্দিন আহমেদ রেখেছেন। আরো অনেকে প্রশ্ন করেছেন। আ আবার ঠিক পাল্টা আরেকজন বলেছেন যে কাদের ভাইয়ের নেতৃত্বকেই আমরা সবসময় ভালোবাসি। এমন একজন বলেছেন। উম আবার একজন বলেছেন অনেক প্রশ্ন আছে। আহ এখানে আরেকটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি। কাদের ভাই প্রাণের আওয়ামী লীগটাকে ধ্বংস করে দিয়েছেন। পক্ষপাত করতে সব জায়গায় জান্নাতি লোক ঢুকিয়েছেন। মনে করছে যে যেই ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের সম্পাদক তাকে অভিযুক্ত করা হচ্ছে বর্তমান পরিস্থিতির জন্য। শুনেছি ৩ তারিখে স্বৈরাচার ইউনূস বাহিনী জুলাই সনদ ঘোষণা করবে। এ নিয়ে আওয়ামী লীগের কোনো কর্মসূচি আছে কিনা? এই প্রশ্ন করেছেন একজন। অনেক প্রশ্ন আছে। আমি ওবায়দুল কাদেরকে আবারও সংযুক্ত করব। আপনারা জানেন যে ইন্টারনেট সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আ আ আরেকজন প্রশ্ন করেছেন টিপু সুলতান যে, কাদের সাহেবের হাতে দামি ঘড়ি কোথায়? আ জানতে চেয়েছেন। আ আ অসংখ্য প্রশ্ন আছে। এই সবগুলি প্রশ্ন আমি তার কাছে রাখবো। জি, জনাব ওবায়দুল কাদের আমি আপনাকে আবারও দেখতে পাচ্ছি, শুনতে পাবো কিনা জানি না। দেখি আপনি একটু বলুন। শোনা যাচ্ছে? জি, যাচ্ছে বলুন। আমি যে কথা বলছিলাম, জি, ৫ই আগস্টের যে ঘটনা, সেদিন আসলে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে পরাজিত হননি, আওয়ামী লীগ পরাজিত হয়নি, পরাজিত হয়েছে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আপ ৭১-এর বিজয়ী বাংলাদেশ। জি। আমি আপনার কথা যদি আমি ধরেও নেই, পৃথিবীতে সব দেশে সব সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থাকে। এমন কোন সরকার নেই যেই সরকারের আবারও তার সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আ জানি না আমি তাকে আবার কিভাবে যুক্ত করব। তার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে আবারও। আমি বাই দিস টাইম আমি তাকে যে প্রশ্নটি রাখছিলাম সেটা একটু বলে নেই যে, এরকম ষড়যন্ত্র সবসময় থাকে এবং গত ১৫-১৬ বছর ধরে আমরা আওয়ামী লীগের মুখে এই ষড়যন্ত্রের কথাই শুনেছি। যেকোনো ঘটনায় আমরা শুনেছি যে অভিযোগ করতে যে জামাত, বিএনপি এই ষড়যন্ত্র করছে। তো শেষ পর্যন্ত তাদের পরিণতি কি আসলেই রাখাল বালকের মতো হয়েছিল কিনা? এবং আ আ ষড়যন্ত্র মোকাবেলায় তারা কেন ব্যর্থ হলো? তারা তো ক্ষমতায় ছিল। দেশে যত ষড়যন্ত্রই হোক না কেন, যাই ঘটুক না কেন, সেই দায়িত্ব তো ওই সরকারেরই থাকে। তাহলে তারা যেই অভিযোগ করছে যে তাদের আ ৭১ এর পরাজিত শক্তির কাছে পরাজয় হয়েছে বাংলাদেশের, যদি সেটিই হয়ে থাকে, সেই পরাজয় সরকার হিসেবে আওয়ামী লীগ কিভাবে এখন দেখছে? কারণ এই আ পরাজ এই এই পরাজয়ের কারণ তারা কিনা? এই প্রশ্নটা আমি তার কাছে রাখবো। আমি দেখি তিনি আবার সংযুক্ত হতে পারেন কিনা। বাই দিস টাইম আমি আরো ২-১ টি প্রশ্ন আপনাদেরকে শোনাতে চাই যাতে করে আ বুঝতে পারেন যে আ একজন প্রশ্ন করে তাকে জিজ্ঞেস করেছেন, "কাদের ভাই কেমন আছেন?" জুলাইতে জাম উম নূরউদ্দিন তিনি প্রশ্ন করেছেন, "জুলাইতে জঙ্গি হামলার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ তার দেশের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।" আমার মনে হয় এই প্রশ্নটি আমি রেখেছি। দেশের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আ অনেকেই প্রশ্ন করেছেন তার হাতের দামি ঘড়ি। আমার মনে হয় কি এসব প্রশ্ন অনেকখানি অবান্তর এই কারণে আ এখন তারা যে অবস্থায় আছে এই প্রশ্নগুলো আমরা নিশ্চয়ই তাদেরকে করব। আ একটা আওয়ামী লীগের মতো একটি দলের সাধারণ সম্পাদক হিসেবে আ এগুলি তো আ এসব প্রশ্ন নিশ্চয়ই তাকে করা উচিত। ভবিষ্যতের জন্য তারা কি ভাবছে সেগুলো আমাদেরকে দেখতে হবে। জনাব ওবায়দুল কাদের জি, আপনার কাছে আমি প্রশ্ন রেখেছিলাম। অলরেডি আমার প্রশ্নটি এখানে একজন করেছেনও। সেটি হচ্ছে যে, যেই ষড়যন্ত্রের কথা আপনারা বলছেন, সেই ষড়যন্ত্র মোকাবেলা করার দায়িত্ব তো সরকারেরই ছিল। আপনাদের কোন দুর্বলতা, কোন ব্যর্থতার কারণে আপনাদের কথা মতো বাংলাদেশ পরাজিত হলো?
দেখুন, এটাকে আমরা কোনো আন্দোলন, গণ অভ্যুত্থান হিসেবে দেখি না। এটা আমি বলেছি, এটা একটা জঙ্গিবাদী হামলা হয়েছে এবং সেভাবেই আমরা ব্যর্থতা যদি বলেন, সেই জঙ্গিবাদী হামলা প্রতিহত করতে গিয়ে আমাদের কিছু ভুলভ্রান্তিও থাকতে পারে, তা না হলে তারা সাকসেসফুল হলো কেমন করে, এটাও সত্য। কিন্তু কিছু কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে মানে কি? আপনারা ১ বছরেও সেগুলো নিশ্চিত হতে পারেননি, তাই তো? আ আসলে তার ওখানে ইন্টারনেট সংযোগটি খুবই দুর্বল। যে কারণে বারবার আমরা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি তার সংযোগটি। আমি বাই দিস টাইম আরো অনেকেই প্রশ্ন করেছেন। নূর হাসান একটি প্রশ্ন করেছেন ওবায়দুল কাদেরের কাছে। তিনি বলছেন যে, "আপনারা জনগণের কাজ করেছেন কিন্তু যদি তৃণমূল সাধারণ আ দাঁড়ান তারা মানে সাধারণ মানুষ অনেক বিপদে আছে। তৃণমূল অনেক বিপদে আছে" সে কথাটি বলতে চেয়েছে আওয়ামী লীগের যারা তৃণমূলের কর্মী রয়েছেন। আ অলকা তালুকদার একটি প্রশ্ন করেছেন, "ওবায়দুল কাদের সাহেব আপনাদের দলে হাসনাত চার্জিসের মতো লুকোনো ভণ্ড ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার কোনো উদ্যোগ কি আপনারা নিয়েছিলেন বা নিয়েছেন?" জি, জনাব ওবায়দুল কাদের আপনাকে সংযোগটা তো বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বাই দিস টাইম আমি কিছু প্রশ্ন মানুষ যেই প্রশ্নগুলো আপনাদেরকে করছে ২-১ টি প্রশ্ন আমি বলছিলাম। জি, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে আপনি এখনো বলছেন যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা কি ১ বছরেও নিশ্চিত হতে পারেননি কি ভুল আপনাদের হয়েছে? সেগুলো চর্চা অবশ্যই আমাদের নিজেদের মধ্যে আছে, এবং ভুল ত্রুটি ব্যর্থতা যেটা আছে সেটা নিয়ে আমাদের আত্মবিশ্লেষণ এবং আত্মসমালোচনা এবং ভবিষ্যতে নির্ভুল অগ্রযাত্রার জন্য আমাদের ভুল ত্রুটি থেকে, আমি বলবো অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নেওয়া, এটা রাজনীতিকদের অবশ্যই করণীয় দায়িত্ব কর্তব্য বলে আমরা মনে করি। সেটা যখন বাংলাদেশে আমরা প্রত্যাবর্তন করব আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, তখন এসব নিয়ে আলাপ আলোচনা হতে পারে। এখন আমরা বিভিন্নভাবে আছি, বিচ্ছিন্নভাবে আছি। বাংলাদেশে আমাদের দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে, আমাদের তরুণদের সংগঠন ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে, একদম অন্যায় অযৌক্তিক ভাবে। এই অবস্থায় আমরা কিভাবে নিজেদের মধ্যে বসাবসির মাধ্যমে আমরা এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, সে পরিবেশ পরিস্থিতি এখন বজায় নেই। যখন সময় আসবে তখন অবশ্যই চুলচেরা বিশ্লেষণ আমরা করব। কিন্তু গত ১ বছরে আপনারা কি কোনোভাবে সংগঠিত হতে পেরেছেন? আমরা অনেক, আমরা একেবারেই একটা বিপর্যয় থেকে এবং একটা ভয়ানক ভূকম্পনের মতো অবস্থা থেকে আমরা আমাদের পার্টিকে নতুনভাবে সংগঠিত করা, এ কাজটি খুব দুরূহ এবং কঠিন।
আমাদের কোথাও দাঁড়াতে দিচ্ছে না। আমাদের বাড়িঘর হামলা হয়েছে, পুড়িয়ে দেয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে। আমাদের ঢাকা থেকে সারা বাংলাদেশে আমাদের অফিসগুলো সম্পূর্ণ ধ্বংস, এবং আমাদের কর্মীরা অনেকে জেলে। প্রতিনিয়তই মব মবক্রেসি বা মব যে ভায়োলেন্স, মব ভায়োলেন্সের মাধ্যমে আমাদের কর্মীদের নিপীড়ন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। কেউ ঘর বাড়িতে থাকতে পারছে না, এবং এক কঠিন সময় অতিক্রম করছে আমাদের কর্মীরা। এর মধ্যে আমরা একটা বিষয়ে আমরা আজকে গর্বের সঙ্গে বলতে পারি যে বাংলাদেশের জনগণ আর সঠিক পরিস্থিতি অনুধাবন করছে। মানুষের মুখে মুখে এখন শেখ হাসিনার নাম উচ্চারিত হচ্ছে। তার আমলে মানুষ ভালো ছিল, সেটা আজকে মানুষের মুখেই শোনা যাচ্ছে। কোথায় শুনছেন আপনারা এই কথা? যে মানুষের মুখে, মুখে শেখ হাসিনার নাম উচ্চারিত হচ্ছে, এই কথা আপনারা কোথায় শুনছেন? আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা না, বা আমরা যেখানেই আছি বাংলাদেশের জনগণের সঙ্গে আছি। আমাদের দল জনগণের দল। জনগণের সমর্থন আছে কি নেই, জনগণ আমাদেরকে কিভাবে দেখছে সেটা বোঝার ক্ষমতা যদি না থাকে, তাহলে তো আমাদের রাজনীতি করা উচিত। জনাব ওবায়দুল কাদের, যদি এখানেই যদি আপনাকে ধরি যে আপনারা কি মানুষের সেই পালসটি বুঝতে পেরেছিলেন? ধরেন জঙ্গি হামলা যদি হয়েও থাকে, সেখানে মানুষ যে একাত্ম হয়ে গিয়েছিল, মানুষ যে আওয়ামী লীগ সরকারের উপর বিরক্ত ছিল, বিতৃষ্ণা ছিল, এই পালস মানুষের এই উপলব্ধিগুলো কি আপনারা ৫ই আগস্টের আগ পর্যন্ত বুঝতে পেরেছিলেন? আমরা তো সরকারে ছিলাম, আমরা মানুষের যে চাহিদা আকাঙ্ক্ষা একটা সরকারের কাছে, সেটা বাস্তবায়নে আমরা কার্পণ্য করিনি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে সেটা বিশ্বের বিস্ময়। আজকের মেট্রো রেল, পদ্মা সেতু, আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আজকে অনেকগুলো কয়েক ডজন ওভারপাস, কয়েক ডজন ফ্লাইওভার, রেলওয়ে ওভারপাস, এবং 100 সেতু একদিনে উদ্বোধন করেছিলেন আমাদের নেত্রী। তারপর আবার এই ঘটনার মাস দুয়েক আগে একদিনে 150 সেতুর উদ্বোধন করেছে। সমতলে, পাহাড়ে, সর্বত্রই রাস্তা, যোগাযোগ ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতার বাড়ি, তারপর আপনি দেখুন যে সেই বরিশাল, বৃহত্তর বরিশালে যে প্রকল্প, যে বিদ্যুৎ কয়লা বিদ্যুৎ কেন্দ্র, সেটা, এবং গভীর সমুদ্রে সেখানে পায়রা, যে প্রকল্প, আপনি পায়রা গভীর সমুদ্র বন্দরের কথা বলছেন। পায়রা সমুদ্র বন্দর, জনাব এগুলো ওবায়দুল কাদের, আওয়ামী আমি বুঝতে লীগের। পারছি কেউ অস্বীকার করছে না। আওয়ামী লীগ সরকার অনেক উন্নয়ন করছে, যা গত ৫৩ বছরে হয়নি। এই কথা কিন্তু শত্রুও অস্বীকার করছে না। কিন্তু না, আপনি অস্বীকারই বাংলাদেশের, অস্বীকারই করছে। আমার প্রশ্নটি আপনার কাছে, আপনি বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে পুরনো, সবচেয়ে পোড় খাওয়া রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক। আপনি কি মনে করেন গণতন্ত্র মানে শুধুই উন্নয়ন? গণতন্ত্র মানেই শুধুমাত্র ব্রিজ, অবকাঠামো নির্মাণ? তা তো মনে করি না। ওকে। আমরা
ইতিহাস যদি বলতে সুযোগটা থাকে, তাহলে গণতন্ত্রকে নিয়ে যে সিনেমিনি খেলা হয়েছে, আমরা তো নির্বাচন দিয়েছি, নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হয়েছিল 2008 সাল থেকে 2014, 2018, 2024। 2008 সালের নির্বাচন নিয়ে তো কোনো কথা নেই, কারণ সবার অংশগ্রহণে ইলেকশনটা হয়েছে। সেখানে বড় দল হিসেবে বিএনপিও ছিল, কিন্তু পরবর্তী কয়েকটা নির্বাচনে বিএনপি ইলেকশন বয়কট করে। এখন কেউ যদি ইলেকশনে না আসে এবং সেটার জন্য নির্বাচনকে ওয়ান সাইডেড ইলেকশন, ইনক্লুসিভ নির্বাচন না বলা হয়, তো সেটার জন্য তো আমরা দায়ী হতে পারি। গণতন্ত্রের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা তৈরি করার জন্য অনেকাংশে দায়ী আমাদের দেশে একটা দল, একটা বড় দল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি। তারা তো নির্বাচনে আসেনি। তারা তো 2018 সালের নির্বাচনে এসেছিল। হ্যাঁ 2018 সালের নির্বাচনে তো তারা এসেছিল। হ্যাঁ, তো তখন তো নির্বাচন হয়েছিল, কিন্তু সেই এবং সেই জনগণ নির্বাচন সেই জনগণ নির্বাচন তাদের কি ভোট না দিলে গ্রহণযোগ্য আমরা ছিল? কি করব? জনগণ যদি আপনাকে ভোট না দেয়, আমি কি করব? আমি জোর করে জেতাবো? তারপর মির্জা ফখরুল দেখা গেল তিনি ইলেকশনে বগুড়া জিতলেন, ঠাকুরগাঁয়ে হারলেন, কিন্তু বগুড়া নির্বাচনে জিতে তিনি সংসদে আসলেন না। এটা কেমন গণতন্ত্র? এটা কি দ্বিচারিতা নয়? তার অন্যান্য দলীয় নেতারা 6-7 জনের মতো সংসদে আসলেন, কিন্তু দলের মহাসচিব আসলেন আপনার কি মনে হয় নির্বাচনে জিতেও। তো আপনার এই কি ধরেন দ্বিচারিতার জবাব কি? জি, জনাব ওবায়দুল কাদের 2008 সালের নির্বাচন ভালো নির্বাচন। 2014 সালের নির্বাচনকেও আমি আপনার আমি দিতে চাই যে 2014 সালের প্রেক্ষাপটটি ভিন্ন ছিল। যুদ্ধাপরাধীদের বিচার চলছিল। সুতরাং অনেক রকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে 2014 সালের নির্বাচনটি হয়েছে। কিন্তু 2018 সালের নির্বাচনটি আপনার কাছে কি মনে হয়? আপনার মনে হয় কিনা এটা প্রশ্নের ঊর্ধ্বে নির্বাচন হয়েছে? কোন নির্বাচন? 2018 সালের নির্বাচন। যেই প্রশ্ন নির্বাচনে তখনই আসবে যখন নির্বাচনে যদি সবাই অংশগ্রহণ করত, অংশগ্রহণমূলক নির্বাচন হতো, তাহলে সেখানে প্রশ্ন আসতে পারে। এখানে তো নির্বাচন কমিশন যথারীতি নির্বাচন করেছে, এবং নির্বাচন কমিশনে যে সংস্কার গুলো, যে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্টেপগুলো নিয়েছিলেন, সেটা পরও নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন করা তো অযৌক্তিক। ওকে আমি বুঝতে পেরেছি। আপনারা মনে করেন যে 2018 সালের নির্বাচন, 2024 সালের নির্বাচন এগুলা প্রশ্নাতীত। আচ্ছা, আমি একটু বর্তমান প্রেক্ষাপটে ফিরে আসি। আপনি বলছেন যে বাংলাদেশ জঙ্গিদের কাছে পরাজিত হয়েছে। এখন এই বিষয়ে এই বিষয়ে আমরা কার্যত এই সরকারকে চাপে রাখতে আওয়ামী লীগের তরফ থেকে তেমন কোনো কার্যক্রম দেখিনি। এমনকি বহির্বিশ্বে কি কোনো সংযোগ স্থাপন করতে কোনো আ আ আমরা জানি অনেক কূটনৈতিক তৎপরতা থাকে, অনেক রকম বিষয় থাকে। আপনাদের কি সেরকমও কোনো উদ্যোগ কি আছে? আমাদের সব ধরনের তৎপরতা, রাজনৈতিক তৎপরতা, আমাদের দলকে আবার সংগঠিত করা, সারা বাংলাদেশে আমাদের নেত্রী শেখ হাসিনা স্বয়ং আজকে দল পুনর্গঠনে, দলকে সংগঠিত করার ব্যাপারে তৃণমূল পর্যন্ত তিনি কাজ করে যাচ্ছেন, এবং আমরা আমাদের দলের নেতারাও এই ব্যাপারে সক্রিয় ভূমিকা আমরা পালন করছি। আন্তর্জাতিক বিশ্বেও ইউনূস প্রশাসন সম্পর্কে আগে যে ধারণা ছিল, এখন সে ধারণা
বদলে যাচ্ছে এবং এটা আমাদের কাজকর্ম চলছে। আমাদের বিদেশে আমাদের সংগঠনরা আছে, সংগঠনগুলো আছে, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে, তারাও সেখানে অত্যন্ত সক্রিয়। কাজে আওয়ামী লীগ এখন অনেক সংগঠিত হয়েছে। এ ব্যাপারে আমরা যথেষ্ট কনভিন্সড এবং আমরা মনে করি আমরা এগিয়ে যাচ্ছি। জি, আমরা জি, জনাব যে ওবায়দুল কাদের। কর্মসূচি দিচ্ছি সারা দেশেই, এটা ক্রমেই কর্মসূচিগুলো পালন জোরদারভাবে হচ্ছে। জি, আপনি আপনি বলছিলেন যে যারা ৭১-এ আমাদের ৭ম নৌবহর পাঠিয়েছিল, আপনি ইঙ্গিতটা খুব স্পষ্ট। তো তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন থেকে শুরু করে কোন তৎপরতায় আপনারা কি কোন দৃশ্যমান কিছু পেয়েছেন? ১ নাম্বার তাদের প্রশ্ন। সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং আমাদের সাথে বর্তমান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কোনো প্রকার কনফ্লিক্ট নেই। আমাদের বিভিন্ন বিষয়ে আমাদের বিভিন্ন রকমের চিন্তা অনেকেরই থাকতে পারে, তাদেরও দৃষ্টিভঙ্গি তারা ভিন্নভাবে দেখছে। গ্লোবাল পলিটিক্সটাকে তারা রিডিফাইন করতে, সেটাও তাদের একটা প্রয়াস আছে। সেখানে আমাদের সাথে কোনো বিরোধ নেই, আমরা তাদের সহযোগিতা চাই। কারণ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে যা করেছে সেটার পুনরাবৃত্তি ট্রাম্প প্রশাসন করবে, এটা এখনো আমরা বিশ্বাস করি না। কিন্তু আমি তো দেখি আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি প্রচারণা। আপনি দেখুন আল জাজিরা যে রিপোর্ট করলো, আপনি দেখুন বিবিসি যে রিপোর্ট করলো, আরো বেশ কতগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো দেখছি, তাতে তো আ আ মানে যেই জঙ্গির হামলার কথা আপনারা বলছেন সেই জিনিসগুলো আমরা দেখছি না। আমরা তো দেখছি আপনাদের বিরুদ্ধে প্রচারণা চলছে। আর কোথায় আপনাদের আ আপনাদের কি বলবো প্রচারণা সেল, কোথায় আপনাদের কূটনৈতিক সম্পর্ক? সেগুলো তো আমি জানি না আপনারা দেখছেন কিনা, আমি অন্তত দেখছি না। দেখুন, আপনি কি দেখছেন না দেখছেন সেটা আপনার বিষয়। এই যে তথ্যচিত্র, এই তথ্যচিত্র কিভাবে বিকৃতভাবে এসেছে এবং এখানে ম্যানিপুলেট করে, এডিট করে, যেটার কোনো অথেন্টিসিটি নেই। অথেন্টিসিটি আমরা প্রশ্নবিদ্ধ করেছি। শেখ হাসিনার নিজের কণ্ঠস্বরকে এটাকে এডিট করে, ম্যানিপুলেট করে তথ্যচিত্রটি সাজানো হয়েছে। যেটা করেছে বিবিসি, একই জিনিস, একই কন্টেন্ট আজকে ভিন্নভাবে আল জাজিরা করেছে। তো তাদের বিরুদ্ধে আপনারা মানহানির মামলা কেন করছেন না? সেটা তো কোনো প্রমাণ নেই, আমরা তো বলছি এটা এডিটেড অ্যান্ড ম্যানিপুলেটেড। যদি এটা তাই হয়ে থাকে এটা গণমাধ্যমে এটা তো এটা এআই টেকনোলজি ব্যবহার করে এগুলো করা হয়েছে। কিন্তু বিবিসি তো বলছে যে শেখ হাসিনার কণ্ঠস্বর তারা ল্যাবে পরীক্ষা করেছে, যদিও সময়সীমাটি তারা দেয়নি। কিন্তু এটি আমার প্রশ্ন নয়। আমার প্রশ্ন, যদি এটি ম্যানিপুলেশন হয়ে থাকে, আপনারা কেন আইনি ব্যবস্থা নিচ্ছেন না? এই দুটি প্রতিষ্ঠান তো আইনের ঊর্ধ্বে নয়। আপনারা তো তাদেরকে মানহানির মামলা করতে পারেন, সেটি কেন করছেন না? সে প্রক্রিয়া চলমান। সেই প্রক্রিয়া চলমান। আচ্ছা। তো আপনার কাছে কি মনে হয়, ধরেন যারা এই ম্যানিপুলেশন করছে কিংবা আপনারা বলছেন যে আপনাদের বিরুদ্ধে প্রচারণা যদি হয়ে থাকে, আপনাদের প্রচারণা কোথায়? আপনারা কেন বিচ্ছিন্ন হয়ে আছেন? আপনারা কেন পিছনে পড়ে আছেন? বাংলাদেশে কি আমরা সংগঠিতভাবে সবাই একটা নিরাপদ অবস্থান থেকে, শান্তিপূর্ণ অবস্থান থেকে রাজনীতি করার আমাদের সুযোগ আছে? আমাদের অ্যাক্টিভিটিসই ওখানে নিষিদ্ধ। আমাদের কর্মীরা কোথাও দাঁড়াতে পারে না, সেখানেও তারা মিছিল করছে, প্রতিবাদ করছে। আজকে গোপালগঞ্জে জনগণই প্রতিরোধ করেছে। আমরা অবাক হলাম, বাংলাদেশের সেনাবাহিনী
সেই এনসিপি ওই মোহাম্মদ ইউনূসের যে ঠ্যাঙ্গারে বাহিনী, এদেরকে দল করার নামে গোপালগঞ্জে তারা গিয়েছিল। আসল উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর সমাধিসৌধকে ধ্বংস করা। তাদের আসল উদ্দেশ্য ছিল গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করা। যেমন তারা ধ্বংস করেছিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাস্থল ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনকে। কিন্তু দেখুন, গোপালগঞ্জের জনগণ প্রতিরোধ করেছে, সেনাবাহিনীর প্রোটেকশনে সেই জঙ্গি শক্তি সেদিন গোপালগঞ্জ থেকে পালিয়েছে। সেনাবাহিনী কেন, কি উদ্দেশ্যে তাদের প্রোটেকশন দিল, পালিয়ে যেতে সাহায্য করলো? এটা তো সেনাবাহিনীর দায়িত্ব নয়। এখন সেনাপ্রধান তো আপনাদের আপনাদের সরকার প্রধানেরই নিয়োগকৃত। কেন এমনটি হলো? নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খান তো সিরাজউদ্দৌলারই প্রাপ্ত। এখন এই প্রসঙ্গে আমি আর বেশি কিছু বলতে চাই। জি, কিন্তু আপনি যদি সেটাই বলেন তাহলে কি এই রিয়ালাইজেশনটি আপনারা গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পারলেন? ওবায়দুল কাদের সম্ভবত আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে যে প্রশ্নটি আমি রাখতে চাই এখন যে, জনাব ওবায়দুল কাদের, আপনারা এই সোনাপ্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন, সেটি কি আপনারা এই গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন? নাকি আপনারা ধরেন তার আমরা প্রকাশ মুখ খুলেছি, আমরা সেনাবাহিনী সম্পর্কে কোনো বক্তব্য রাখি, যদিও আমরা দেখেছি তাদের নীরব উপস্থিতির মুখে তাদের নাকের ডগায় ৩২ নম্বর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। এবং তাদের উপস্থিতিতে সেদিন যে জঙ্গি হামলা ৫ই আগস্টে, সেটাও তাদের নীরব উপস্থিতিতে সংঘটিত হয়েছে। এবং কারো কারো মতে তাদের সায়ও ছিল, সমর্থন সূচক সম্মতিও ছিল, এরকমটাও আমরা জানতে পেরেছি। তো তাহলে আপনারা গত ১ বছরে কি ধরনের প্রস্তুতি নিলেন ফিরে আসার? আপনি বলছিলেন যে যখন আপনারা প্রত্যাবর্তন করবেন, তো সেটি কবে নাগাদ হতে পারে? সেনাবাহিনীকে যদি আপনাদের বিরুদ্ধে থাকে, সেক্ষেত্রে আপনারা কেমন করে অগ্রসর হবেন? গোটা সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে, একথা তো আমরা বলি। সেনাবাহিনীর মধ্যেও বিভিন্ন সমীকরণ থাকতে পারে। সেনাবাহিনী অ্যাজ এ হোল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে তো যারা আছে তাদের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এমনটি তো বলা হবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধকে যখন ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে, আমার বিশ্বাস দেশপ্রেমিক সেনাবাহিনী সেখানে তাদের যে দায়িত্ব, ইতিহাস অর্পিত যে দায়িত্ব, সে দায়িত্ব সময় মতো তারা পালন করবে। তো সেনাপ্রধানের প্রতি কি আপনাদের সেই আ আ সেই আমি আস্থা? এত কথা বলার পর আপনি আবার প্রশ্ন কেন করছেন? আচ্ছা, ঠিক আছে। বলেছি, আসলে বিষয়টিতে অনেক স্পর্শকাতর সব আমি কথা বুঝতে আমি পারি। বলবো না, জি। যা বলার বলেই ফেলেছি। জি, বুঝতে পেরেছি। এখন আ রাজনৈতিকভাবে ধরেন একটা একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। সামনে একটা ইলেকশনের প্রক্রিয়া হতে পারে। হবে কিনা আমরা জানি না এখনো। হতে পারে এবং সেটি আওয়ামী লীগকে বাদ দিয়ে এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে। এই বিষয়ে আপনারা কি ভাবছেন? আমরা বাংলাদেশের বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করি, সেই পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করি, সেই পার্টিকে নিষিদ্ধ রেখে, নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ, নিরপেক্ষ, বাংলাদেশে কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে না, হওয়া সম্ভব।
যদি হয় সেক্ষেত্রে আপনাদের কৌশল কি হবে? যদি নদীতে ফেলুন, যদি হ্যাঁ, আমি এটুকু জানি, ক্ষমতার রাজনীতির রহস্য পুরুষ ইউনূস তার ক্ষমতাকেই ভালোবাসে। গণতন্ত্র তার কাছে কোনো বিষয় নয়। অলরেডি তার সমর্থকরা, যারা তার যে অ্যালাইড ফোর্সেস, তারাই বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে একটা জগাখিচুড়ি পরিবেশ সৃষ্টি করছে, যেটা নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে। এখন আ মানে ধরেন আমি শুনতে পেয়েছি যে আ জনাব ওবায়দুল কাদের আপনার সংযোগ কিন্তু বারবার করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। উম জি। আমি আবার জি। আমরা শুনতে পাচ্ছি মানে শেখ হাসিনা আ আপনাদের দলীয় নেতাদের সঙ্গে আ বৈঠক শুরু করেছেন ইন পারসন। আ সেটি সেটি কেমন হচ্ছে? এবং আ এই যে জনাব ওবায়দুল কাদের আপনার সংযোগটি এতটাই জি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে অনেককেই বিতর্কিত অনেক নেতাকে নিষ্ক্রিয় করা হয়েছে। এটি কতটা সত্য? একথা মোটেও সত্য নয়। এখন এসব বাদ বিচার করার সময় নয়। এখন সবাই কাজ করছে, যারা কাজ করতে চায়। পরবর্তীতে দেখা যাবে কারা সক্রিয় থাকে, কারা নিষ্ক্রিয় থাকে। যারা এখন সক্রিয় থাকবে, সংগ্রামে আন্দোলনে থাকবে, সবকিছুই তো আমরা পর্যবেক্ষণ করছি। আর আমাকে যে প্রশ্নটা করেছেন, আমি সেটা বলতে চাই যে আমাদের পার্টিতে একটা নিয়ম আছে, 3 বছর পর পর আমাদের পার্টির সম্মেলন হয়। সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসে। আর এই প্রক্রিয়ায় কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাদের নেত্রী, আমাদের সভাপতি শেখ হাসিনা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তবে আমাদের 3 বছর, সর্বশেষ আমার 2 টার্মের পর এটা 3rd টার্ম চলছে, এটা শেষ হবে আগামী ডিসেম্বর। এখন ডিসেম্বরে আমরা কোথায় থাকবো সেটা আমি জানি না, এবং তখন যদি সম্মেলন করার মতো অবস্থান না থাকে, তখন অন্তর্বর্তী কোনো ব্যবস্থা যদি নেওয়ার দরকার হয়, আমাদের নেত্রী প্রয়োজনে নিতে পারেন। আমার কোনো পদের প্রতি কোনো মোহ নেই। 3বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে। স্বাধীনতার পর এটা কারো ভাগ্যে জুটেনি। আমি সর্বমোট 18 বছর মন্ত্রী ছিলাম। আওয়ামী লীগ করে এই সৌভাগ্য কারো জুটেছে এমন তো আমার মনে পড়ে না। এরপর কোনো পদের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আমি এখন দিতে চাই। আমার পাওয়ার ঘরে সব শূন্যতাই পূরণ হয়ে গেছে। আমার কোনো কিছু পাওয়ার চাওয়ার নেই। আমি বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন, সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে আজকে জঙ্গিবাদী সরকারের অবসানে আমার যা যা দায়িত্ব, এই মুহূর্তে নেত্রীর নির্দেশ মতো আমি কাজ করে যাচ্ছি। যখন আমার প্রয়োজন ফুরিয়ে যাবে, তখন আমি সরে যাব। আমার এখানে কোনো অহংবোধ নেই, পদ আঁকড়ে রাখার সামান্যতম বাসনাও নেই। আপনার কি মনে হয় আপনার দলের অন্য যারা নেতৃবৃন্দ আছে তাদেরও একই রকম মনোভাব? সেটা আমি জানি না কার কি মনোভাব। তবে দৃশ্যত তো আমরা সবাই শেখ হাসিনার নেতৃত্বে একসঙ্গে কাজ করে যাচ্ছি। আচ্ছা। আ আ আপনি বলেছেন যে এখন ওই আ নিষ্ক্রিয়তার সুযোগ নেই। কে বিতর্কিত নয় সেটিও বিবেচনার সময় নয়। সবাই কাজ করতে হবে। এ কথা আপনি বলেছেন।
তো এখন যেই শেখ হাসিনা যেই বৈঠকগুলো শুরু করেছেন, আমি শুনেছি যে ৫ জন ৫ জন করে নেতার সঙ্গে তিনি বৈঠক করছেন। এ ধরনের কোনো সিগন্যাল আমি তো পাইনি। আমি পাইনি, অন্য কেউ পেয়েছে সেটাও আমার জানা নেই। কারণ এখানে তিনি যেখানে আছেন সেখানে কতটুকু সম্ভব এ ধরনের ইন পার্সন আলোচনা, সেটাও কিন্তু বিবেচনার বিষয়। এমনিতে আচ্ছা, আমি জানি না যে এই ধরনের কোনো বৈঠক হচ্ছে এমনিতে বা আপ এই ধরনের কোনো ইন পার্সন বৈঠক করার সুযোগ আছে, সেটা আমার জানা নেই। বুঝতে পেরেছি। আ আ এমনিতে তার সঙ্গে কোনো কথাবার্তা কিংবা ধরেন দেখা আপনার কি হয়েছে কিনা? আমার সাথে দেখা একবারও হয়নি। আমি তাকে অহেতুক ডিস্টার্ব করি না, আমি চেষ্টাও করি নাই দেখা করার। প্রয়োজনীয় নির্দেশ তিনি দিলে সেটা আমি পাই, যোগাযোগ আছে, তার সেই সঙ্গে নির্দেশটা যোগাযোগ আছে। কিভাবে করে পান? জরুরি প্রয়োজনে যেভাবে পাওয়া আজকে পৃথিবীতে সম্ভব সেভাবেই হবে। ফোনে আরকি, রাইট? এই তথ্য প্রযুক্তির যুগে আপনি এই প্রশ্ন করছেন কেন? না তারপরেও আপনি জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্লেনে উড়ে গিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। নিশ্চয়ই তারও কিছু মজেদা তো আছে নাকি? সেটা বৈঠক তো বিএনপির তো লক্ষ্য হচ্ছে অনতিবিলম্বে একটা নির্বাচন। আর এক ব্যাপারে তারা তাদের মধ্যে গভীর ঐকমত্য আছে, সেটা হলো কোনো অবস্থাতে আওয়ামী লীগকে কোনো সুযোগ না দেওয়া, কোনো অবস্থাতেই আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে উম, না পারে সে ব্যবস্থা করা। এবং আজকে যে ৩০০-র উপরে মামলা, খুনের মামলা, আমাদের নেত্রীর একটা তো চার্জশিটও দিয়ে দিয়েছে, এবং আমারও ২৩০টির মতো খুনের মামলা। আজকে এইসব মামলা আমাদেরকে ফাঁসি দিয়ে দেবে এরকম একটা ঐক্যমত্য তাদের মধ্যে আছে। এতে বিয়ে নির্বাচনের ভবিষ্যৎ, এতে কোনো গ্যারান্টি দেওয়ার মতো কোনো কিছুই খোলা চোখে দেখতে পাচ্ছি। আ বুঝতে পেরেছি। এটা তো একটা বিএনপির অবস্থান। তারপরেও অনেকে মনে করে বর্তমান বাংলাদেশে বিএনপি আম আ স্বাধীনতার পক্ষে কাজ করছে। স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। সেটা সেখানে একটা দ্বিচারিতা স্পষ্ট। স্বাধীনতা ৭১ নিয়ে মতভিন্ন তো আছে, তারপরে ৭১-এর চেতনাটা শেষ পর্যন্ত তারা যদি ধারণ করে সেটা দেশের জন্য শুভ। আর তারা তো তারা তো ধরেন বঙ্গবন্ধু ৩২ নম্বরের বাড়ি ভেঙে দেয়ার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টতই অবস্থান নিয়েছেন। দুঃখ প্রকাশ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। আ আমরা মির্জা আব্বাসের মুখেও ৭১ এর কথা শুনেছি। আ আমরা আমরা অনেকের বিএনপির পক্ষ থেকে কিন্তু ধরেন রাষ্ট্রপতিকে অপসারণ করতে চেয়েছিল। বিএনপি সেটি এক প্রকার ঠেকিয়ে দিয়েছে। ফলে তাদেরকে কি আপনারা কোন কৃতিত্ব দিবেন না? এটা সময় বিচার করবে, সে সময়টা এখনো আসেনি। বুঝতে পেরেছি। এমনিতে আওয়ামী লীগ নিজের ভিতরে কতটুকু সুসংগঠিত আছে? আ আপনি জানেন যে তাজউদ্দিন আহমেদের পরিবারকে দিয়ে আওয়ামী লীগকে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করার কথাবার্তা শোনা যাচ্ছে। এ ধরনের ঘটনা যদি ঘটে কিংবা দেখা গেলে আপনারা কি ভূমিকা নেবেন? আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে এই ধরনের নাটক অতীতে অনেকবার হয়েছে।
তাতে আওয়ামী লীগের কোনো ক্ষতি নেই। আওয়ামী লীগ তার ঐতিহ্যবাহী, তার যে গৌরবের ইতিহাস, সেই গৌরবের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনাকে, স্বাধীনতার সুফলকে ধারণ করে আওয়ামী লীগ এক এবং অভিন্নই আছে। তাজউদ্দিন সাহেবের প্রসঙ্গ আনছেন। তাজউদ্দিন সাহেব জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ ছাড়েন। তিনি আওয়ামী লীগ করেই আওয়ামী লীগের নেতা হিসেবে জেলের অভ্যন্তরে অন্য আরো 3 জন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী শেখ, কামরুজ্জামান শেখ, তারা সব একসঙ্গে তাদেরকে খুন করা হয়েছে। তাজউদ্দিন সাহেবের ফ্যামিলি, সিমিন হোসেন মিমি আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আছে, প্রেসিডিয়ামের সদস্য। তো অন্য কেউ তো রাজনীতির ধারায় এটা তাদের কখনো দেখা যায়নি। তো এখন তারা তাদেরকে নিয়ে যদি কেউ খেলতে চায়, রাজনীতির এই খেলা, এই চতুর খেলা, যেটা ইউনূস সাহেবের হাতিয়ার, অন্যতম হাতিয়ার, এই খেলা খেলতে পারে, কিন্তু সফল হবে না। এটা আমার বিশ্বাস। এমনিতে আপনাদের কোনো মূল্যায়ন আছে কিনা? দেখুন, সোহেল তাজকে তো আমরা যতটুকু দেখেছি, শেখ হাসিনা যথেষ্টই স্নেহ করতেন, ভালোবাসতেন। তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বও দিয়েছিলেন। আমরা যদি দেখি এরকম আওয়ামী লীগের অনেক আ অনেকেই দূরে সরে গেছে আওয়ামী লীগ থেকে। আমরা আ কাদের সিদ্দিকীর কথা দেখি, রাইট? মানে কেন এরকম ফজলুর রহমান, আপনি জানেন বিএনপি, বর্তমানে বিএনপি নেতা। তো এরকম অসংখ্য মানুষ, মানে অসংখ্য নেতা রয়েছেন যারা আওয়ামী লীগ থেকে দূরে চলে গেছে। এই কারণগুলো কি আপনারা আইডেন্টিফাই করেছেন কিনা? দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে অতীতের ভুল ভ্রান্তিগুলো বিবেচনা করে আপনি জানেন, আপনি নিজেও বহুবার বলেছেন যে হাইব্রিডরা দলের ভিতরে ঢুকে গেছে, রাইট? তো সেই জায়গাগুলো আপনারা নতুন করে মূল্যায়ন করছেন কিনা? আমি তো বলেছি এসব মূল্যায়নের দিন, সময় এখন নয়, এবং এটা সময় যখন আসবে তখন আমরা এসব চর্চা, মূল্যায়নের সুযোগ থাকবে। আর বুঝতে পেরেছি। আওয়ামী লীগ থেকে কে গেছে, কে আছে, এবং এখানে যার যার ব্যক্তিগত আকাঙ্ক্ষাও থাকতে পারে, উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে, সেখানে সমীকরণ না হলে সমস্যা হবে। আমি এভাবেই দেখতে চাই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমরা প্রায় শেষ করে এনেছি। যারা বর্তমানে এই তরুণ নেতৃত্ব আছে বাংলাদেশে, যারা এই আন্দোলনে জড়িয়ে ছিল, কিংবা যে আপনি বলেছেন যে তারা আ আ বিভ্রান্ত হয়েছে, হোয়াটএভার। তো আপনারা যদি ফিরে আসেন, অনেকেই ভয় দেখায় যে আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ আসছে বলে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। যে অনেকেরই ধারণা আওয়ামী লীগ আসলে একটা ভয়াবহ ঘটনা ঘটবে। সো যদি আপনারা ফিরে আসেন, এদের ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের সিদ্ধান্ত কি হবে, বা আ ভূমিকাটা আপনারা কি নেবেন? এখন আওয়ামী লীগ ফিরে গেলে সেটা আতঙ্কের বিষয়। দেশের মানুষ খুশি হবে। দেশের মানুষের এই মুহূর্তে চাওয়া শেখ হাসিনা, আওয়ামী লীগ ফিরে আসুক। আমি বিশ্বাস করি আওয়ামী লীগের, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশে একটা সদর্থক
রাজনীতির বার্তাই বয়ে নেবে এবং সুবাতাস বয়ে। যারা আন্দোলন করেছে, আন্দোলনে সরাসরি যুক্ত থেকেছে, তাদের জন্য আপনাদের বার্তা কি? তাদের সাথে আমাদের নিয়তই যোগাযোগ হচ্ছে এবং তারা তাদের অনেকেরই চোখে জল, বুকে আগুন জ্বলছে। তাদের এই লড়াকু চেতনার সাথে আমরা একাত্ম এবং তাদের এই চেতনাই আওয়ামী লীগের সম্পদ। সেটাই আওয়ামী লীগকে আবারও বিজয়ের স্বর্ণদুয়ারে নিয়ে যাবে। এটাই আমার বার্তা। বুঝতে পেরেছি। আমি প্রায় শেষ। ধরেন আপনাকে ভিডিওতে দেখতে পাচ্ছি। এটা বিশেষ কিছু ইঙ্গিত দেয় কিনা? দেখুন, আমি কিছুদিন আমার চেক আপ এবং ট্রিটমেন্টের জন্য আমাদের সভাপতি নির্দেশে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, তারা দুজনেই আমাকে নিজের শরীরের প্রতি মনোযোগী হতে বলেছেন। তাদের পরামর্শেই আমি অনেকদিন কথা বলিনি, চুপচাপ থেকেছি। এরপর আমাদের নেত্রী যখন আমাকে সক্রিয় হতে বলেছেন, কথাবার্তা বলতে বলেছেন, স্টেটমেন্ট, ইন্টারভিউ দিতে বলেছেন এবং আমাদের কর্মীদের সাথে যোগাযোগ, আমি সেই থেকে অ্যাক্টিভ হয়েছি। এখন এখানে কোনো ইঙ্গিত, কোনো নির্দিষ্ট কিছুকে ইঙ্গিত করে বা কোনো কিছুকে সামনে রেখে আমি অ্যাক্টিভ হয়েছি এমন তো না। এটা এখন ফোন আলাপ করছি, তাহলে ভিডিও সংযোগও বা অসুবিধা কি, সেটাও আমি মনে করেছি যে একটা একটা যোগ শারীরিকভাবে সংযুক্ত থাকলে যোগটা বোধ ভালোই। ঠিক আছে, তৃণমূলের জন্য কোনো বার্তা আছে কিনা আপনার? এই তো বার্তা আমরা তাদের সঙ্গে একটু আগে যেটা বলছি। জি। আর শেষ প্রশ্ন, শেখ হাসিনা কেমন আছেন? তার শরীর কেমন? তিনি মানসিকভাবে কেমন আছেন? যদি একটু আমাদেরকে বলতেন। আমি যতটুকু জানি তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন এবং তিনি নেতা কর্মীদের সঙ্গে যুক্ত আছেন, এটা আমি বলতে পারি। কবে নাগাদ তাকে আপনার মতো এরকম প্রকাশ্য দেখতে পারবো? দিনক্ষণ বলতে পারবো না, তবে দেখতে তো পারবেনই। সে সময় ইনশাল্লাহ হয়তো খুব দূরের। কত কাছে, কত দূরে? কাছেও হতে পারে, দূরেও হতে পারে। কত কাছে কত দূরে সেটা বলতে পারবো। বুঝতে পেরেছি।
রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেইও। যাই হোক, আপনি আজকে আমাকে সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আবারও আপনাকে এরকম আমার আমার অনুষ্ঠানে আপনাকে সংযুক্ত করতে পারবো, সেই প্রত্যাশাও রাখছি। আপনি ভালো থাকুন। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। জি, আপনাকে অনেক